Assalamu alaikum, Dr. Khaleda Edip, Consultant and Medical Director of Regenerative Medicine at European Wellness Villa Medica Bangladesh Premier Center. আজকে প্রথমে বলে নিচ্ছি আমাদের এই লকডাউন সিচুয়েশনে আশা করি আজকে সবাই সেফলি বাসায় আছেন এবং খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না এবং ভালোভাবেই আপনারা সফলতার সাথে আমরা সবাই মিলে সরকার যে গাইডলাইন্স দিয়েছে ওগুলোকে ফলো করে আমরা এই কোভিড সিচুয়েশনকে খুব দ্রুতই ওভারকাম করতে পারবো। আমি একটু সময় নিচ্ছি 2 মিনিট লাইভটা শেয়ার করে নেই আমার প্রত্যেকটি পেজে সো দ্যাট আমাদের ভিউয়ার্স বাড়ে। সো একটু সময় নিচ্ছি, টিল দেন সবাই জয়েন করছেন। অনেকে জয়েন করেছেন, আমি সবাইকে কোশ্চেনের অ্যান্সার দিব। ওকে, ডান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। অনেকে হ্যালো বলেছেন এবং কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন। ডেফিনেটলি আমার লাইভ শেষে আমি কন্ট্যাক্ট নাম্বার এবং আমার সাথে কিভাবে কনসাল্ট করতে হয় এটি নিয়ে ডিটেলস আমাদের যে ফেসবুক পেজ মডারেটর আছেন উনি আপনাদেরকে জানাবেন। সো প্রথমে বলে নিচ্ছি, আসলে অনেকদিন পরে আমি আমার পেজ থেকে লাইভে আসা, যেটা আমরা সাধারণত ইডব্লিউ ভিলা মেডিকার পেজ থেকে আসি অথবা আমার পেজ থেকে আসি, বাট এই মাসের জন্য লকডাউন সিচুয়েশনে আমরা আসলে ডিসাইড করেছি দুটো জিনিস। একটা হচ্ছে যে কন্টিনিউয়াস আপনাদের সাথে কনভারসেশনে বিভিন্ন ডিজিজ কন্ডিশন এবং কোন ট্রিটমেন্টটা ভালো, কোন ট্রিটমেন্টটা আপনার জন্য সুইটেবল, কোন ট্রিটমেন্টটা সুইটেবল নয়, এগুলো নিয়ে আলাপ করে অ্যাওয়ারনেসটা তৈরি করব এবং তার সাথে কিভাবে কোভিড-19 পরিস্থিতি মোকাবেলা করা যায় সেটা নিয়েও যদি কারো প্রশ্ন থাকে সেই আনসারগুলো আপনাদেরকে আমরা দিব, যেহেতু আপনারা ফিজিক্যালি অনেকেই হেলথ কেয়ার সেন্টারগুলোতে ভিজিট করতে পারছেন না। সো প্রথমেই আমার প্ল্যান হচ্ছে এই মাসে আমি বেসিক্যালি আমি যেখানে কাজ করছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার, এটি একটি জার্মানি হেলথ কেয়ার সেন্টার। সো এখানে আমরা বেসিক্যালি 3টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি। নাম্বার 1 ইজ এনি কাইন্ড অফ ক্রনিক ডিজিজ like diabetes, hypertension, cholesterol problem, thyroid problem, hormonal problem, and knee joint pain, frozen shoulder, back pain, then sexual dysfunction, and dermatology, aesthetic issues, যেটা আমি দেখছি না এটার জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে, and nutrition department. সো এই প্রতিটি ডিপার্টমেন্ট আমরা জার্মানির প্রোটোকল ফলো করে আমাদের ওয়ার্ল্ডে যে 32 ব্রাঞ্চেস আছে অল প্রোটোকল আর সেম এবং সব ধরনের ডক্টরদের সাথে যে দেশে আমাদের ব্রাঞ্চ আছে সেই দেশের ডক্টরদের সাথে কোলাবোরেট করে আমরা এখানে বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট এক্সিকিউট করছি। সো ইনশাল্লাহ, এবং রিজেনারেটিভ মেডিসিন আলাদা তেমন কিছুই নয়, আমরা সবাই এমবিবিএস করার পরে এটার উপর স্পেশালাইজেশন নিয়েছি এবং এটি মেডিসিনের একটি অ্যাডভান্স ব্রাঞ্চ, যদিও আনফর্চুনেটলি বাংলাদেশে এখন এটার একাডেমিক কোনো জায়গা নেই যেখান থেকে আমাদের ডক্টররা এডুকেটেড হতে পারে। সো তাদের জন্য প্রথমে আমি একটা সুখবর, যদি কোনো ডক্টর এটা দেখেন বা কোনো পেশেন্টস দেখেন তাদের ফ্যামিলিতে কেউ ডক্টর থাকেন, সুখবর যে আমরা খুব রিসেন্টলি আমাদের মাদার ব্রাঞ্চ থেকে এবং আমেরিকার কোলাবোরেশনে অনলাইন বেসিস কিছু এডুকেশন প্রোগ্রাম ডক্টরসদের জন্য, প্রথমে সিনিয়র প্রফেসরসদের জন্য
পরে যদি জুনিয়ররা কেউ জয়েন করতে চান তাদের জন্য একাডেমিক কিছু কোর্সেস লঞ্চ করতে যাচ্ছি ভেরি রিসেন্টলি। যদিও কোভিড এর জন্য আমরা একটু পিছিয়ে গেছি, বাট উই আর ওয়ার্কিং অন দ্যাট। সো বাংলাদেশেও খুব শীঘ্রই এটার একাডেমিক পার্টটাও চলে আসবে, সো দ্যাট বাংলাদেশের ডক্টরসরা যারা এটাতে ইন্টারেস্টেড, অনেকে ইন্টারেস্টেড, আমার বিভিন্ন লাইভ দেখার পরে, আমাদের সেন্টার দেখার পরে অনেক ডক্টর আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে এটার উপরে হায়ার ডিগ্রিজ নেওয়া যায় অথবা অ্যাডভান্স ডিগ্রিজ নেওয়া যায় অ্যাব্রোডে, যেটা মাঝে মাঝে অনেকের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সো সেইটার কথা চিন্তা করে সেই সুবিধার্থে আমরা আসলে একটা একাডেমি শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ খুবই শীঘ্রই। হয়তোবা লকডাউনের জন্য একটু স্লো হচ্ছে প্রসেসটা, বাট ইনশাল্লাহ সব ডক্টরাই এখানে আস্তে আস্তে ইনভলভ হয়ে যাবেন এবং আমরা আমাদের যে স্বাভাবিক ডক্টর ট্রিটমেন্ট আছে, ন্যাচারাল কনভেনশনাল মেডিসিন ট্রিটমেন্টের সাথে যদি এই রিজেনারেটিভ মেডিসিনটাকে অ্যাড করতে পারি, যেহেতু এটা অ্যাডভান্স ব্রাঞ্চ অফ মেডিসিন, তাহলে কিন্তু রোগীরা আপনারা অনেক উপকার পাবেন। সো অনেক প্রশ্ন চলে এসেছে, আমি প্রশ্নগুলো আসলে সবগুলো নিতে পারবো কিনা জানি না, তবে আমি প্রত্যেকটা প্রশ্নের ইন্ডিভিজুয়ালি টেক্সট করে আনসার করব। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে লাইভটা আমরা ছোট করব। সো আমি যেটা বলতে চাই আজকে লাইভের টপিক যেটা, সেটা নিয়ে প্রথমে একটু কথা বলে নেই, তারপরে সবার প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে হাঁটু ব্যথা, ফ্রোজেন শোল্ডার এবং যৌন সমস্যায় পিআরপি অ্যাডভান্স ট্রিটমেন্ট। সো এইটা সম্পর্কে আমার মনে হয় অনেকেই শুনেছেন পিআরপি। সো আমি এই পুরো মাসটাই আসলে পিআরপি ক্যাম্পেইন করছি। সো আজকে আমি ডিক্লারেশন দিচ্ছি যে এই পুরো মাসটাই আমি পিআরপি ইনজেকশনকে ক্যাম্পেইন করব, বিকজ আমি দেখেছি পিআরপি সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে, কিন্তু একদম এক্সাক্ট কনসেপ্টটা নেই, বিশেষ করে পেশেন্টসদের। সো পেশেন্টসদের এক্সাক্ট কনসেপ্ট না থাকলে তারা ট্রিটমেন্টও নিতে পারবেন না, আমরাও ট্রিটমেন্ট দিতে পারবো না। যেহেতু এত অ্যাডভান্স ট্রিটমেন্ট বাংলাদেশে এসেছে, সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাই যে প্রতিটা মানুষ পিআরপি সম্পর্কে জানুক, এটা কতটুকু অ্যাডভান্স, হাউ ইট ওয়ার্কস এবং কিভাবে এটি আসলে আমাদেরকে হেল্প করবে। সো এই জন্যই আজকের লাইভটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লাইভ। দ্য হোল মান্থ আমি এই পেজ থেকে পিআরপি প্রমোট করব এন্ড ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজেস। সো প্রথমে আজকে হয়তোবা আমি একটা ডিজিজ নিয়ে কথা বলি, এরপরে আমি বিভিন্ন ডিজিজ নিয়ে কথা বলবো, অথবা আজকে প্রথমে আমি এটাই দিয়ে শুরু করতে চাই যে পিআরপি জিনিসটা কি। সবাই মনে করেন পিআরপি একটি ইনজেকশন এবং এটি ন্যাচারাল না, সো এটা নিতে অনেকে ভয় পান। সো এটা আসলে কিছুই না, এটা অফকোর্স একটা ইনজেকশন, বাট এটা অলমোস্ট ন্যাচারাল, একটা পেইনলেস হার্মলেস প্রসিডিউর যেখানে আপনি অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারেন। সো পিআরপি আমরা সাধারণত কি কি ক্ষেত্রে ইউজ করি, একটা হচ্ছে সাধারণত নি জয়েন্ট পেইন, যাদের ক্রনিক আছে তাদেরকে আমরা ইনভেরিয়েবলি এই মুহূর্তে আমাদের সেন্টারে যে ইউজগুলো হচ্ছে সেগুলো আমি বলছি। ইনভেরিয়েবলি নি জয়েন্ট পেইন, যাদের অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হচ্ছে এবং যারা হাঁটু ভেঙে বসতে পারছেন না, আপনারা যারা সিঁড়ি বাইতে পারছেন না, নামাজ পড়তে কষ্ট হচ্ছে এবং হাঁটতে গেলে স্টেপ দিতে গেলেও কষ্ট হচ্ছে, কিছুক্ষণ হাঁটার পর ব্যথা হচ্ছে হাঁটুতে, এই পেশেন্টগুলোকে আমরা বলি হাড়ের ডিজেনারেশন হয়েছে, হাড়ের ক্ষয় হয়েছে। এগুলোকে রিজেনারেট করতে পিআরপি ইউজ করা যায়। এটার প্রসেস এন্ড এভরিথিং আমি একটু পরে বলবো। অ্যান্ড দেন আমাদের ফ্রোজেন শোল্ডার আছে, যে আমাদের শোল্ডারে অনেকের পেইন ফিল হয়, এটাও একটু বয়স্কদের হয়, এটা অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ। দেখা যায় যে মাথা আছড়াতে গেলে ব্যথা করছে, একটা পেন ধরে লিখতে গেলে ব্যথা হচ্ছে, ল্যাপটপে কাজ করতে গেলে ব্যথা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলতে গেলে ব্যথা হচ্ছে। সেই ক্ষেত্রে এটা যদি ফ্রোজেন শোল্ডার হয়, সেক্ষেত্রেও পিআরপি খুব 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 ভালো কাজ করে, রাদার দ্যান টেকিং এনি কাইন্ড অফ পেইন কিলার। সো পেইন কিলার না নিয়ে আপনি যদি পিআরপি ইনজেকশন ইউজ করেন, এটা অনেক ভালো পার্মানেন্ট একটি সলিউশন আপনাকে কিন্তু দিবে। এরপরে যদি বলি আমি যৌন সমস্যার জন্য, সেটা হচ্ছে ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন, খুব কমন প্রবলেম। সো এরপরে এটার জন্য আমরা পিআরপি ইউজ করি পেনাল রিজিয়নে, যেটা খুব একদমই পেইনলেস একটা প্রসিডিউর। ইভেন মেয়েদের যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে, অনেকের ভ্যাজাইনা ড্রাই হয়ে যায়,
অনেকে দেখা যায় যে কনসিভ করার পর, ডেলিভারি করার পরে সেক্সুয়াল ডিজায়ারটা কমে যায়। সো এই ড্রাইনেস, ডিজায়ার বাড়ানো, এগুলো সবকিছুর জন্য আমরা সেম জিনিসই ও শট হিসাবে ইউজ করি। ছেলেদের জন্য আমরা বলি পি শট, মেয়েদের জন্য বলি আমরা ও শট। সো এই সবগুলো কাজ আপাতত আমরা পিআরপি দিয়ে ইডব্লিউ ভিলা মেডিকেল সেন্টারে করছি এবং সাকসেসফুলি করছি। তবে পিআরপির আরো অনেক ইন্ডিকেশনস আছে, যে কোনো ধরনের সার্ভাইকাল স্পন্ডালোসিস, ব্যাক পেইন বা যে কোনো ধরনের পেইন আছে যাদের, তাদেরকে আমরা পিআরপি ইউজ করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। এছাড়া যারা স্পোর্টসম্যান আছেন, যারা কন্টিনিউয়াস এক্সারসাইজ করছেন অথবা স্পোর্টসম্যান, তাদের অনেক সময় টেন্ডন অথবা লিগামেন্ট ইনজুরি হয়। এরকম পেশেন্টসদেরও পিআরপি ইজ এ ভেরি গুড পার্মানেন্ট সলিউশন রাদার দ্যান এনি কাইন্ড অফ মেডিসিন। আমরা জানি মেডিসিনের অনেক সাইড ইফেক্ট আছে, পিআরপি নেই। চলুন আজকে লাইভে আমরা শুধু এতটুকু জানি যে পিআরপি কি, এবং আমরা এইখানে পিআরপিটা আসলে আমাদের ইডব্লিউতে পিআরপি কিন্তু অনেক জায়গায় প্র্যাকটিস হয়, বিশেষ করে ফেস এবং হেয়ারে। সো আমি সেটা বললাম না, বিকজ আমি যেহেতু ডার্মাটোলজি পার্টটা দেখি না, এটা আমাদের ডার্মাটোলজিস্টরা ইন ডিটেইল আপনাদেরকে বলবে। জাস্ট বলে রাখলাম যে পিআরপি ফেস রিজুভিনেশন এবং হেয়ার ফল প্রিভেন্ট করতেও কিন্তু ব্যবহৃত হয়। সো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের ডার্মাটোলজিস্টরা ভালো বলতে পারবেন। আমি যেটা বলবো যে আমাদের এখানে পিআরপিটা ইউনিক কেন, বিকজ আমরা প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক ওয়েতে এবং স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে শুরু করি। একটু আমি জাস্ট একটা গ্ল্যান্স দেখাচ্ছি। উই হ্যাভ আ প্রোটোকল, যেটা আমরা জার্মান থ্রু এবং সিঙ্গাপুর থ্রু আমরা এটাকে অ্যাপ্রুভড করে নিয়েছি যে আমরা কিভাবে পিআরপি তৈরি করব। এটা আমাদের নিজস্ব টেকনিক, অ্যান্ড দিস টেকনিক ইজ আ ইউনিক টেকনিক। টেকনোলজি তো আর বলা যাবে না, আর আমি যেহেতু ডক্টর, টেকনোলজিটা আমি জানি না। যারা ল্যাবে, আমাদের একটি ভালো স্টেম সেল প্রোডাকশন ইন্টারন্যাশনাল ল্যাব আছে টোটিসেল, সেখান থেকে আমরা এই প্রোডাক্টটি আনি এবং দে প্রোভাইড মি দিস বুক। সো এই বুকে সবকিছু লেখা আছে যে কিভাবে আমরা পিআরপি তৈরি করছি। বিকজ আমরা ডক্টররা যখন পিআরপি দেই তখন আমাদের কিছু রিকমেন্ডেশন থাকে। আমরা কিন্তু সব জায়গায় পিআরপি নিতে গেলে এই রিকমেন্ডেশন অনুযায়ী পিআরপি পাই না। দ্যাটস ওয়াই আমি টোটিসেলকে প্রেফার করি। বিকজ আমি যদি বলি আমাকে এই পেশেন্টসের এইভাবে পিআরপি দিতে হবে, লাইক আমি এই জিনিসটা বেশি চাই, এই জিনিসটা কম চাই। হ্যাঁ, আমরা জানি আমাদের ব্লাডে 3 ধরনের সেল আছে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল অ্যান্ড প্ল্যাটিলেটস। সবচেয়ে বেশি থাকে রেড ব্লাড সেল, তারপরে হোয়াইট ব্লাড সেল যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, দেন প্ল্যাটলেটস যেটা বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর এনরিচড। সো আমরা পিআরপিটা কি, পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। সো এই ব্লাড থেকে আমরা পেশেন্টসের শরীর থেকে 40 ml এর মতো ব্লাড নিয়ে এখান থেকে প্লেটলেটটাকে আলাদা করি এবং প্লেটলেটটাকে কনসেন্ট্রেট করি 3 to 5 টাইমস পর্যন্ত। সামটাইমস যদি পেশেন্ট ভেরি ইয়াং হয় এবং কোনো কমপ্লিকেশন না থাকে 6 to 7 টাইমস আমরা করতে পারি। এটা ডিপেন্ডিং অন আওয়ার ডায়াগনোসিস অ্যান্ড আমাদের রিকমেন্ডেশন। সো দিস ইজ দ্য ইউনিক অফ দিস টোটিসেল, যে আমরা যেভাবে বলি যে আমরা এখানে ডব্লিউবিসি চাই না, আপনি আমাকে ডব্লিউবিসি ফ্রি প্লেটলেট দিবেন, অথবা আমি এখানে হালকা ডব্লিউবিসি চাই কারণ আমি তার পেইনটা চাই না, বিকজ ডব্লিউবিসি ইনজেক্ট করলে অনেক সময় পেইনফুল হয়, ইনফ্ল্যামেটরি প্রসেসটা অ্যাক্টিভ হয়, সেই জন্য আরবিসি আমরা 0 লেভেলে চাই এবং সেটা তারা করে দেয়। সো এভাবে আমাদের ডক্টরসদের রিকমেন্ডেশন নিয়ে রিসার্চার্সরা যখন আমাকে একটা প্রোডাক্ট দেয় তখন কিন্তু ডক্টর অনেক বেশি আমি বলবো যে কনফিডেন্স এনাফ হন একটা পেশেন্টকে ট্রিট করার সময়। এবং তখন আমি যেরকম জানি যে ওকে আমি এই পেশেন্টের জন্য যেই পিআরপি চাই আমি সেই পিআরপি পাবো, তখন আমি পেশেন্টকে ওভাবে ট্রিটমেন্ট করতে পারি এবং পেশেন্টকে আমি ওভাবে প্রমিস করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা, যে আপনার এই কয়টা ইনজেকশন লাগবে এবং এভাবেই আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এবং অফকোর্স শুধু ইনজেকশন ইজ নট দ্য মেইন সলিউশন, আপনার লাইফস্টাইল মডিফিকেশন লাগবে, নিউট্রিশনাল অ্যাপ্রোচ লাগবে, কোনো ডেফিসিয়েন্সি থাকলে স্পেসিফিক্যালি মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এটা আমি সহজ ভাষায় বলি, কিছু আছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো। মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ইন ডিটেলসে যাব না। সো এই জিনিসগুলো বডিতে যে কোনো ধরনের হিলিং এর জন্য খুবই দরকার। সেটা আমি নি জয়েন্ট পেইনের জন্য দেই,
ফ্রোজেন শোল্ডারের জন্য দেই, পি শর্ট চিন্তা করে ইরেকটাইল ডিসফাংশনের জন্য দেই, অথবা ঔষধ চিন্তা করে দেই হেয়ার অথবা ফেসের জন্য দেই, যে কারণে দেই না কেন সেটার জন্য এই ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস খুব প্রয়োজন। সো আমরা এই ধরনের যে ডেফিসিয়েন্সি থাকে, উই হ্যাভ ডিভাইস, আমরা দেখে নেই যে ডেফিসিয়েন্সি আছে কিনা, থাকলে আমরা এই সাপ্লিমেন্টস গুলো প্রেফার করি এবং ডায়েট চার্টের মাধ্যমে পরবর্তীতে যেন সেইগুলো সব সময় ডেইলি রুটিন ওয়াইজ ইনটেক করে সেটাকে এনশিওর করি। অফকোর্স এত কিছু অ্যাপ্রোচ করার পরে একটা পেশেন্টের তখন যেই প্রবলেম নিয়ে আসুক না কেন, যে প্রবলেমগুলো আমি এতক্ষণ বললাম পিআরপির ইন্ডিকেশন, এগুলো সর্ট আউট হয়ে যায় এবং 2 থেকে 3টা ইনজেকশন ইজ এনাফ, বাট পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। সো ওকে, সো আমরা যখন পিআরপি, আমি আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকলটা বললাম যে আমরা একটা প্রপার গাইডলাইন ইউজ করি। সো এই গাইডলাইন ওয়াইজ আমরা পিআরপি তৈরি করছি আমাদের প্রোডাকশন হাউস। So they are very good on that and very expert hand, skilled hand, and that's give me more confidence to use PRP. Next is your hand skill. এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনাকে পিআরপি ইনজেকশন দিচ্ছেন যে ডক্টর, তার হ্যান্ড স্কিল খুব ভালো হতে হবে। আমি এই ব্যাপারে খুবই সুন্দর, আই উড সে খুব ভালোভাবে বা হ্যাপিলি বলতে চাই যে আমাদের এখানে আমরা যারা ডক্টর আছি তারা সবাই ওয়েল স্কিলড। যেই কাজটাই আমরা করি সেই কাজটাতে আমরা স্কিল তাকে বিল্ড আপ করে তারপরে কাজটা করি। সো সেই ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হওয়ার চান্স 0। অ্যান্ড দেন সি আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট প্রোটোকল ইজ ভেরি ভেরি সিস্টেমেটিক। সো কারো যদি নি ইনজুরি হয় অথবা অস্টিওপরোসিস হয়, ক্লিনিক্যাল ফিচার তো আমরা অবশ্যই ক্লিনিক্যাল একটা সিমটমস তার কাছ থেকে শুনবো। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে কিছু এক্স রে করতে হয়, কারো এমআরআই করতে হয়, সেটাও করছি। তারপরে যেটা বললাম যে কোনো ভিটামিন মিনারেল এগুলো ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখে নিচ্ছি। ওজি স্ক্যান নামে আমাদের ডিভাইস আছে, সেটার মাধ্যমে। সো এগুলো লাগবে, ডায়েটারি মডিফিকেশন দিচ্ছি। এন্ড ফাইনালি পেশেন্ট কি আসলেই পিআরপির জন্য ইন্ডিকেটেড, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ অনেক পেশেন্ট আসে আমার ব্যাক পেইন হঠাৎ করে শুরু হয়েছে, আমি বিভিন্ন সেন্টারে দেখেছি যে তারা ইনভেরিয়েবলি পিআরপি ইউজ করছে, বাট নো, পিআরপি ইউজ করার জন্য একটা প্রপার গাইডলাইন লাগে। দেয়ার আর সাম প্রি কন্ডিশনস যেখানে আপনি পিআরপি ইউজ করতে পারবেন। সো নি জয়েন্ট পেইন হলেই পিআরপি ইউজ না, সেখানে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ লাগবে, সেখানে তার মুভমেন্ট রেস্ট্রিকশন লাগবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেনিয়ারিজ আছে। সো আমি এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে উই ইউজ আ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনিয়ার ফর ইচ পিআরপি। লাইক এটা হচ্ছে নি জয়েন্ট পেইনের জন্য কোয়েশ্চেনিয়ার। সো পেশেন্টস আসলে আমরা প্রথমে আসলে পেশেন্টস এর হিস্ট্রিটা এভাবে নিয়ে নেই বিভিন্ন কোয়েশ্চেন করে, এবং আমরা একটা যেটাকে বলে স্কোরিং করা, সেই স্কোরিংটা করি এবং সেই স্কোরিং এর মধ্যে পেশেন্ট যতটুকু সিভিয়ার ততটুকু ভাবে আমরা পিআরপি তৈরি করে পিআরপি দেই, এবং আসলেই পেশেন্ট পিআরপির জন্য ইন্ডিকেটেড কিনা সেটাও আমরা এই স্কোরিং এর মাধ্যমে দেখতে পারি। আরেকটা আছে আমাদের শোল্ডার জয়েন্ট পেইনের জন্য, আমরা এখানে এই ধরনের প্রোটোকল ইউজ করি। এছাড়া আমাদের ইন জেনারেল পেইনের জন্য কিছু কোয়েশ্চেনিয়ার আছে, আমি নাম বলছি না, এক একজনের এক একটা কোয়েশ্চেনিয়ার পছন্দ। সো যে কেউ যে কোনো কোয়েশ্চেনিয়ার ইউজ করতে পারে, ডাজন্ট ম্যাটার। সো বাট দেয়ার শুড বি প্রপার প্রোটোকল। কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে, স্কোরিং এর মাধ্যমে যেটা হয় যে আপনি জেনে গেলেন যে আপনার পেশেন্ট কতটুকু ইন্ডিকেটেড পিআরপির জন্য, কতটুকু সিভিয়ার, মাইল্ড, মডারেট অর সিভিয়ারলি ইন্ডিকেটেড কিনা, সেই অনুযায়ী আপনি ডোজ অ্যাডজাস্ট করবেন, এবং তাহলে আপনার কিন্তু পিআরপি কখনোই লাইক খুব বেশিও লাগবে না, কমও লাগবে না, পারফেক্ট ডোজটা আপনি মেনটেন করতে পারবেন। এটা আমাদের জন্য আছে পি শর্ট ইরেকটাইল ডিসফাংশন যাদের, তাদের জন্য একটা কোয়েশ্চেনিয়ার। সো এই কোয়েশ্চেনিয়ার গুলো আসলে ইরেকটাইল ডিসফাংশন, অনেকেই এসে বলে আমার সেক্সুয়াল ডিসফাংশন। সো সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আমি পরে একটি লাইভ করব, তবে এই মাসটা যেহেতু পিআরপি নিয়ে করছি তো আমি সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আলাদাভাবে এখানে পিআরপি কিভাবে কাজ করে, কাদের জন্য পিআরপি ইন্ডিকেটেড, সবার জন্য কিন্তু নয়। সো যাদের জন্য ইন্ডিকেটেড তাদের জন্যই আমরা দিব, এবং সেক্সুয়াল ডিসফাংশনকে আমরা 5 ভাগে ভাগ করি। সো তার মধ্যে যে কোনো 2টা ভাগের মধ্যে যদি পেশেন্টস পড়ে তখনই সে পিআরপি ইন্ডিকেটেড হয়। সো এভাবে আমাদের স্কোরিং, প্রত্যেকটা জিনিস স্কোরিং করে পেশেন্ট আসলে পেশেন্টের সাথে আগে কথা বলে তার কমপ্লেইন্টস গুলো নিতে হবে, পেশেন্টের কোনো কোমরবিডিটিস আছে কিনা, ক্রনিক ডিজিজ আছে কিনা সেটা দেখতে হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে।
পেশেন্টের স্কোরিং করতে হবে, স্কোরিং করে পেশেন্টের যেই ধরনের পিআরপি প্রয়োজন সেই পিআরপি আমাদের প্রোডাকশন হাউসে অর্ডার করতে হবে। দেন দে উইল মেক সাইন্টিফিক্যাল ওয়েতে পিআরপি তৈরি করবে, তারপরে আমরা পেশেন্টকে এটা অফার করছি এবং পেশেন্টকে দিচ্ছি এবং পেশেন্ট ওয়ান্ডারফুল ফিডব্যাক পাচ্ছে। তো পেশেন্ট যে ওয়ান্ডারফুল ফিডব্যাক পাচ্ছে সেটা আমি যেহেতু আমার এই পুরো মাসটা পিআরপি ক্যাম্পেইন করছি, সো আমি বেসিক্যালি জয়েন্ট পেইনের জন্য এবং পিশটের জন্য পিআরপি ক্যাম্পেইনটা করব। হেয়ার এবং ফেসের জন্য আমাদের ডার্মাটোলজিস্টরা করবেন নিশ্চয়ই। সো পিআরপি বেসিক থিং সবার জন্য এক, বাট কোন পার্সপেক্টিভ কিভাবে ইউজ হয়, কিভাবে কাজ করে সেটা আমরা আলাদা করে নিয়েছি। সো সেই ক্ষেত্রে আমি পিআরপির যে ইন্ডিকেশনস গুলো বললাম এগুলো যদি প্রপারলি আমরা ইউজ করি, পেশেন্টস কিন্তু একদম ভালো যে হয়ে যায় তার প্রমাণ হচ্ছে আমরা এই মাসেই আমাদের প্রচুর পিআরপি পেশেন্টস আছে, সবাই তো রিভিউ দিতে কমফর্ট ফিল করেন না। যারা কমফর্ট ফিল করেন তাদের ভার্বাল রিভিউ আমরা নিয়েছি, সেটা আপনাদেরকে আস্তে আস্তে আমরা এখানে প্রেজেন্ট করব। এবং যারা লিখিতভাবে রিভিউ দিতে কমফর্ট ফিল করেন তাদের যে রিটেন স্টেটমেন্ট সেটাও আমরা এখানে দিব। সো আপনাদেরও কনফিডেন্স আসবে যে আসলে ইডব্লিউ ভিলা মেডিকার পিআরপি ইউনিক কেন এবং কেন আমরা ইডব্লিউ ভিলা মেডিকার পিআরপি ইউজ করব। সো আরেকটা জিনিস আমার বলার বাকি আছে, তারপর আমি কোয়েশ্চেন গুলো নিব। প্রচুর কোয়েশ্চেন চলে এসেছে। ওকে, আমি সবগুলো নিতে না পারলে যেটা করব আমি ইনবক্স করব কত। ওকে, সো আরেকটা জিনিস যেটা বলবো যে পিআরপি কিভাবে কাজ করে, ভেরি সিম্পল ওয়েতে বলবো। আমি অ্যাজ এ ডক্টর অনেক মেকানিজম বলতে পারি, সো সরি যদি কোনো ডক্টর আমার এই লাইভটি দেখে থাকেন তাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তার জন্য আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো তাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করতে। আই উইল এক্সপ্লেইন দেম সাইন্টিফিক্যালি। সো বাট যারা নন মেডিকেল পার্সন, বেসিক্যালি আমাদের ভিউয়ার্স, তাদের জন্য আমি খুব সহজ ভাষায় পিআরপির আসলে কিভাবে পিআরপি কাজ করে সেটা খুব সহজ ভাষায় দুটো লাইন বলবো। পিআরপি হচ্ছে প্লেটলেট সেল, যেটা আগেই বলেছি আমাদের বডিতে 5 লিটার ব্লাড থাকে সাধারণত, এবং সবারই কম বেশি 5 লিটার ব্লাড আছে। সেখানে সেলস আছে কিছু, আর কিছু আছে প্লাজমা। তো সেলস এর মধ্যে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেটস। সো আমরা পিআরপি অর্থ হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। সো আমরা এখানে প্লাজমা ইউজ করছি এবং প্লেটলেট কনসেন্ট্রেটেড প্লাজমা ইউজ করছি, এবং বডি থেকে 40 ml ব্লাড নিয়ে পেশেন্টের বডি থেকে আমরা জাস্ট সেন্ট্রিফিউজ করে, এই সেন্ট্রিফিউজটাই টেকনিকটাই অনেক অ্যাডভান্স, এখানে সিঙ্গাপুর টেকনিকটা ইউজ করা হয় এবং জার্মানির কিছু টেকনিকও ইউজ করা হয় অ্যাবাউট দ্য প্রোটোকল তৈরির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে প্লেটলেটটাকে কনসেন্ট্রেট করে ওই 40 ml থেকে 4 to 6 ml করব এবং সেটা আমরা ইনজেক্ট করব। ওকে, ইনজেকশনের প্রসিডিউরের প্রি অথবা পোস্ট তেমন কোনো প্রিপারেশন নেই। শুধু যদি কোনো পেশেন্ট ইকোস্প্রিন বা ব্লাড থিনার জাতীয় কোনো মেডিসিন নিয়ে থাকে সেটা আমরা 48 আওয়ার্স বিফোর স্টপ করতে বলি, বিকজ আমরা একটা ইনজেকশন দিচ্ছি। সো ইন্টারনাল কোনো ব্লিডিং যদি হয় কোনো কারণে, ওটা অনেক সময় পেশেন্টকে সাফার করায়। দ্যাটস ওয়াই আমরা 48 আওয়ার্স বিফোর বন্ধ রাখি এবং ইনজেকশন দেওয়ার একদিন পর থেকে আবার সে চালু করতে পারে, মোট 3 দিন। এছাড়া আর কোনো ধরনের প্রি প্রিপারেশন নেই পিআরপির জন্য, অনলি ব্লাড থিনারটা 3 দিনের জন্য স্টপ রাখতে হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পিআরপি জিনিসটা কিভাবে কাজ করে যেটা বলতে চাচ্ছিলাম, যে প্লেটলেটটাকে আমি যে কেন প্লেটলেট আমি দিচ্ছি, বিকজ প্লেটলেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টরস থাকে। আমরা জয়েন্ট পেইনের জন্য যখন পিআরপি ইউজ করি বা পি শটের জন্য ইউজ করি, ও শটে ইউজ করি, আসলে ওখানে কি হয়, ওখানে জয়েন্ট পেইনের ক্ষেত্রে হাড়ের ডিজেনারেশন হয়। হাড়ের যে কোষ বা সেল, এগুলোকে আমরা বলি অস্টিওসাইটস। তো এগুলো আস্তে আস্তে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেটা বয়সের কারণে হতে পারে, আবার বিভিন্ন ক্রনিক ডিজিজ, বডিতে ক্রনিক ইনফ্লামেশন প্রসেস থাকলে সেখান থেকেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, গ্রোথ ফ্যাক্টর দিচ্ছি। আমরা জানি গ্রোথ ফ্যাক্টর কথাটা শুনলে বোঝা যায় যে এটা গ্রো করে, সবকিছু গ্রো করে, রাইট? সো আমরা ইভেন গ্রোথ ফ্যাক্টর কিন্তু আমরা ব্লাড টেস্ট করে দেখতে পারি একটা পেশেন্টের গ্রোথ ফ্যাক্টর কেমন আছে বা গ্রোথ হরমোন কেমন আছে। সো এই জিনিসগুলো গ্রো করে মিনস হচ্ছে যে কোনো জিনিস যদি ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, ওকে পুনরায় গ্রো করানো হচ্ছে আমাদের গ্রোথ ফ্যাক্টরের কাজ।
সো আমরা দেখেছি প্লেটলেটে প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে। গ্রোথ ফ্যাক্টর বাইরেও কিনতে পাওয়া যায় ফার্মাসিতে অথবা যে কোনো জায়গায়, সেখান থেকে অনেকে গ্রোথ ফ্যাক্টর নিয়ে ইউজ করে। বাট আই এম এগেইনস্ট অফ দ্যাট। যদি আপনার বডিতে নিজের ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, তাহলে বাইরে থেকে গ্রোথ ফ্যাক্টর কেনার কোনো প্রয়োজন মনে করি না। বিকজ আজকাল সবাই ন্যাচারাল ট্রিটমেন্টে বিশ্বাসী, ইভেন আমরা ডক্টররাও। সো কারো ব্লাডে যদি প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে, প্লেটলেট থাকে, তাহলে সেই প্লেটলেট থেকে গ্রোথ ফ্যাক্টরটা নিয়ে আবার সেই পেশেন্টকে যদি আমি ইনজেক্ট করি, দ্যাট উইল বি মোর ন্যাচারাল অ্যান্ড মোর ইফেক্টিভ, ট্রাস্ট মি। বিকজ একটা মানুষের অনেক ধরনের ক্ষমতা আছে। তো রিজেনারেটিভ মেডিসিন কিন্তু এটাকেই আস্তে আস্তে ডিসকভার করার চেষ্টা করছে যে একটা মানুষ যখন তৈরি হয় শিশুর ভ্রূণ থেকে, তখন তো সে তার সমস্ত জিনিস, সমস্ত অর্গ্যান, হ্যাঁ, নিজের কোষ দিয়ে একটা মাদার সেল থেকেই কিন্তু এতগুলো অর্গ্যান তৈরি করে ফেলছে। এই পাওয়ারটা একটা হিউম্যান বিং এর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সো এই জিনিসটাকে কাজে লাগিয়ে যদি কোনো ডিজিজ প্রোগ্রেশন থাকে কারো, সেটাকে রিকভার করা যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাডভান্স সায়েন্স অফ মেডিকেল পার্ট, সো বা মেডিসিন। সো এই জন্য আমরা আপনার ব্লাড থেকেই গ্রোথ ফ্যাক্টরটা নিয়ে গ্রো করার জন্য, যেখানে ক্ষয় হয়ে গেছে, ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওখানে যদি পিআরপি ইউজ করি গ্রোথ ফ্যাক্টরটা গ্রো করবে। সো ইটস আ ভেরি আই উড সে আ সিম্পল ওয়ার্ড, এটা বোঝানোর জন্য যারা নন মেডিকেল পার্সন, যারা মেডিকেল পার্সন ডেফিনেটলি আমার মতোই জানেন অথবা আমার চেয়ে বেশি জানেন, তারপরেও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আই এম অলওয়েজ রেডি টু আনসার। So please contact with me. And then the third thing is that growth factor টা যখন বডিতে যায় তখন কি হয়, আমার বডির যে ইনফ্লামেশন প্রসেস ওটা অ্যাক্টিভ হয়ে যায়, ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, হিলিং প্রসেস শুরু হয়, রাইট। হিলিং প্রসেস যখন শুরু হয় তখন আমাদের একটু সময় লাগে। সো পিআরপি দেওয়ার 7 দিন থেকে 10 দিনের মধ্যে আমরা রেজাল্টটা পাই। লাইক আমার এখানে কোথাও কেটে গেলে এটা শুকাতে যেরকম সময় লাগবে, হিল হতে সময় লাগবে, এখানে টিস্যু আসবে, এখানে ব্লাড ভেসেলস নতুন করে রিগ্রো করবে, সেরকম হিলিং এ একটা সময় লাগে। সো এই সময়টা আমাদেরকে দিতে হবে, অ্যান্ড দেন পিআরপি ওয়ার্ক ওয়ান্ডারফুলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে এখন অনেক প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো নিয়ে নিব। আমার আজকের টপিকের যে মেইন জিস্ট কথা সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, knee joint pain, then P-shot and O-shot বা erectile dysfunction and মেয়েদের সেক্সুয়াল যে ইস্যুস গুলো থাকে, যে ডিজায়ার কমে যাওয়া অথবা ড্রাইভ হয়ে যায় না, সো সেগুলোর ক্ষেত্রে পিআরপি ইজ দ্য বেস্ট অপশন। বাট চুজ যে আপনি কোথা থেকে পিআরপি নিচ্ছেন। সো আই প্রেফার, যারা আমি পার্সোনালি যখন এমবিবিএস করেছি, তারপর আমি সবসময় আই অলওয়েজ সার্চ যে কারা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে। সো আই সি হিয়ার যে আমি পড়াশোনা করেছি বাইরে থেকে, সো আমি এখানে দেখেছি দে অলওয়েজ ফলো দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল। সো আই প্রেফার টু ওয়ার্ক হিয়ার। সো আপনাদের পেশেন্টসদের ক্ষেত্রে সেম, যে প্লিজ চুজ দ্য রাইট প্রোডাক্ট ফর ইয়োর বডি। সো ওকে, নেক্সট লাইফে আমি ইনশাল্লাহ পিআরপি নিয়ে, আমি আজকে শুধু পিআরপি কি, অনেকেরই অনেক প্রশ্ন থাকে, এটা ব্যথা হয় কিনা, এটার কোনো সাইড ইফেক্টস আছে কিনা, এটা কিভাবে তৈরি হয়, এভরিথিং আই এক্সপ্লেইনড। এটা পেইনলেস প্রসিডিউর, এটার কোনো সাইড ইফেক্টস নাই, দিস ইজ দ্য মোস্ট ন্যাচারাল ট্রিটমেন্ট and this is the place where you can get the best PRP. সো তারপরে নেক্সট লাইফে আমি আপনাদের সাজেশন অনুযায়ী একটা লাইফ করব, অথবা আমি ইরেকটাইল ডিসফাংশনে পিআরপি কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড টুডে আমি যেটা করব, এখন আপনাদের অনেক প্রশ্ন আছে, চেষ্টা করছি প্রশ্নগুলো নেওয়ার, যেগুলো পারবো না অফকোর্স ইনবক্স করে দিব। এবং অনেকে জানতে চেয়েছেন ইন জেনারেলি যে আমার সাথে কিভাবে কনসাল্ট করবেন, সেটা লাইভ শেষে এখানে আমাদের পেজ মডারেটর আমাদের অ্যাড্রেস এবং আমার সাথে কন্ট্যাক্ট করার বা কনসাল্ট করার যে কমিউনিকেশন প্রসেস সেটা বলে দিবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য কোভিড লকডাউন সিচুয়েশন হ্যাজ বিন স্টার্টেড। সো আমরা আসলে অনলাইনেও কনসাল্ট করছি। সো আমরা অনলাইন কনসাল্ট করে কিছুটা আপনাদেরকে বেসিক ট্রিটমেন্ট শুরু করতে পারি। দেন আফটার কমপ্লিটিং দ্য লকডাউন সিচুয়েশন we will start the treatment. So okay, let's see the questions. So question answer session. নীরব হাসান নীরব প্রশ্ন করেছেন, আপু আমার আম্মুর বমি হচ্ছে, বমি বন্ধ হচ্ছে না, কি করা যায়, কিছুক্ষণ পর পর বমি হচ্ছে। ওকে নীরব হাসান, সরি আমি লেট করে আনসার করছি। আই হোপ ইউ আর স্টিল উইথ মি অ্যাট with my live.
সো আপনার মার বয়স, কেন বমি হচ্ছে, অ্যাসিডিটি কোনো ইস্যুজ আছে কিনা, পেটে কোনো ব্যথা আছে কিনা, ফিভার আছে কিনা, এই প্রশ্ন উত্তরগুলো আমার লাগবে। সো নীরব হাসান নীরব, আমি রিকোয়েস্ট করব আপনি আমার সাথে একটা অনলাইন কনসালটেশন করে আপনার মার সাথে ভিডিও কনসালটেশনের মাধ্যমে তার প্রবলেমস গুলো আমি দেখি এবং দেন আই ক্যান গিভ ওয়েল সাজেশন। আমি এখন যদি কোনো বমির ওষুধ বলে দিই, এটা ওয়েল সাজেশন হবে না আপনার মার জন্য, কারণ বমি হওয়ার অনেক কারণ আছে। সার্জিক্যাল কজ আছে, মেডিকেল কজ আছে। সো সার্জিক্যাল কজ হচ্ছে অনেক সময় গলব্লাডার স্টোন থাকে, সেই জন্য অনেক সময় বমি হয়। অনেক সময় পেটের নাড়িভুঁড়িতে কোনো ইস্যুস হয়, বা কোলনে কোনো ইস্যুস হয়, ইন্টেস্টাইনে কোনো ইস্যুস হয়, তখন কোনো বমি হতে পারে। বদহজম থেকে বমি হতে পারে। হ্যাঁ, আর আগের দিনে কি খাবার খেয়েছে সেই হিস্ট্রিটা নিতে হবে। এরপরে জ্বর আসছে কিনা দেখতে হবে, এবং তার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা। ক্রনিক কিডনি ডিজিজে অনেক সময় বমি হয়। সো আমি আপনার মার বয়স জানি না, সো রিকোয়েস্ট করছি আপনি আমাদের কনসালটেশন নিয়ে, অ্যাটলিস্ট অনলাইনে, যদি এখন ফিজিক্যালি আসা সম্ভব না হয়, I will give some medicine or whatever your mother will be needed, but I need details information. Thank you very much, নীরব হাসান নীরব। সো হাজি সরকার মোহাম্মদ কাউসার প্রশ্ন করেছেন, আমি 11 বছর ধরে আইবিএস এবং কোলন আলসার নিয়ে ভুগছি, কোনো সমাধান করতে পারছি না। হাজি সরকার মোহাম্মদ কাউসার, আমি খুবই দুঃখিত আপনি এই ধরনের একটা ডিজিজ নিয়ে ভুগছেন। আই নো হাউ আইবিএস সাফার্ড আ পেশেন্ট, বিকজ আইবিএস এর জন্য আমি আইবিএস এর প্রচুর ট্রিটমেন্ট করছি এবং দেখছি যে প্রত্যেকটি পেশেন্টেরই কিছু না কিছু ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি ডিসঅর্ডার চলে আসে, সাথে যদি আলসারের মতো ইস্যুস থাকে। আই এম নট শিওর আলসার আছে কিনা, আপনি এন্ডোস্কোপি করেছেন কিনা। Anyways, we have very advanced treatment for IBS, colon hydrotherapy, and supplements and nutritional approach and ozone treatment. সো এগুলো সবই ইন ডিটেলস আমার এই পেজে প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে সবকিছু আছে। ইডব্লিউ ভিলা মেডিকার পেজে আছে, আমার একটি ইউটিউব চ্যানেল আছে ডক্টর খালেদা এদিব, সেখানে আছে। ইডব্লিউ ভিলা মেডিকার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আছে। So you can see or you can consult with me, I can help you inshallah. মেঘলা আকাশ প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার বয়স 26 বছর। কিছুদিন হলো হঠাৎ করে বাম পায়ের হাঁটুর ভেতরে ব্যথা, কোনো আঘাত পাইনি, কি করব? আমার অ্যালার্জি ছিল না, এই কিছুদিন হলো চুলকালে ফুলে যায়, যার জন্য কোনো ওষুধ খেলে ভালো হবে। ওকে, সো 26 বছর বয়সে এটা খুব রেয়ার যে হাঁটুতে রিজেনারেটিভ চেঞ্জ, ডিজেনারেশন হয় বা হাড়ের ক্ষয় হয়, তবে একদম যে হয় না তাও না। যদি কার ওভারওয়েট থাকে সেক্ষেত্রে কিন্তু বডির ওয়েটটা যখন নি জয়েন্টের উপরে পড়ে তখন হাড়ের ক্ষয়টা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আই ক্যান হেল্প ইউ, বাট আমার কিছু এক্সরে করতে হবে, আপনার হিস্ট্রি নিতে হবে, এবং অ্যালার্জির জন্য নো মেডিসিন, জাস্ট ডু দ্য ফুড অ্যালার্জি টেস্ট, যেখানে ফুডের সাথে সাথে কোনো মেডিসিন অ্যালার্জি হচ্ছে কিনা, আপনি যে ক্লোদিং পরছেন সেটাতে অ্যালার্জি হচ্ছে কিনা, কোনো ধরনের ডাস্ট অ্যালার্জি হচ্ছে কিনা, সবকিছু জেনে যাবেন এবং সিম্পলি ওগুলো অ্যাভয়েড করবেন, অ্যান্ড দেন ইউ উইল বি ফুললি কিওর। সো আই উইল নট সাজেস্ট এনি মেডিসিন অ্যাট দ্যাট মোমেন্ট। Still, Meghla Akash, even still I will request you to have at least online consultation or physical consultation at EW Villa Medica. Okay, সামাদ চৌধুরী আসা আমাদের সাথে আছেন, সবসময় থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, উনি আমাদের লাইভ সবসময় অনেক জায়গায় শেয়ার করেন, ভেরি থ্যাঙ্কসফুল টু হিম। ওকে, সামাদ চৌধুরী একটা কোয়েশ্চেন করেছে, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ কি কোনো মেডিকেল জার্নাল বের করেন? ওকে, নট ইয়েট, তবে উই আর ওয়ার্কিং অন দ্যাট। মেডিকেল জার্নালের উপরে আমরা কাজ করছি, কয়েকটি জার্নালের সাথে আমরা কথা বলেছি। মেডিকেল জার্নালের সাথে আমরা আমাদের প্রথমে রাইট আপ গুলো দিব, সো রাইট আপ দেওয়ার পরে দেন আমরা নিজেদের ওন জার্নালটা আসলে নিয়ে আসবো। সো সবকিছু লকডাউনের জন্য প্রসেসটা একটু স্লো, বাট উই আর ওয়ার্কিং অন দ্যাট। অ্যান্ড জার্নাল যেহেতু করতে পারছি না, সো পার্সোনালি আমি একটি ব্লগ সাইট করছি যেখানে আমি প্রত্যেকটি ডিজিজ নিয়ে লিখছি, ডিজিজ আসলে কেন হয়, কিভাবে হয়, এবং কিভাবে ট্রিটমেন্ট করলে বেটার সলিউশন পাওয়া যায়। সো আই হ্যাভ আ ব্লগ সাইট, যেটা আমাদের ওয়েবসাইটেও আছে, আমাদের ফেসবুকের সাথে লিঙ্ক করা আছে, drkhaleda.com। সো এই ব্লগ সাইটটা অনেকটা জার্নালের মতো অনলাইন জার্নাল, যেখানে সব ধরনের আমাদের ট্রিটমেন্টের প্রোটোকল গুলো আছে এবং বিভিন্ন ডিজিজের ট্রিটমেন্ট প্রোটোকল আছে।
So you can go through this if you are interested, and thank you very much for the suggestion. We are already working on that. সামাদ চৌধুরী আবার প্রশ্ন করেছেন ব্যাক পেইন রোগীর বাট দে থিঙ্ক মেবি কিডনি প্রবলেম। নট অলওয়েজ, আমি জানি না যে অনেকে মনে করেন যে ব্যাক পেইন থাকলে কিডনির কোনো ইস্যুস হতে পারে, বাট আমি এটা নিয়ে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে একটি লাইভ করেছিলাম মনে হয়, যে কিডনি ডিজিজের সিমটমস গুলো কি। অনেকে মনে করে ব্যাক পেইন, এটা সবচেয়ে লেস কমন একটা সিমটম। তো সাধারণত অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা অ্যাকুইট কিডনি ডিজিজ একেডি এ ধরনের কোনো প্রবলেম হলে ব্যাক পেইন হয়। আদারওয়াইজ ক্রনিক কিডনি ডিজিজে ব্যাক পেইন হওয়ার কথা নয়, বা হাইড্রোনেফ্রোসিস যদি থাকে সেক্ষেত্রে কারো হতে পারে। সো ব্যাক পেইন মানে কিডনি প্রবলেম নয়, তবে ব্যাক পেইনকে ইগনোর না করে এক্সরে এবং কিডনি রিজিয়নের আল্ট্রাসাউন্ড অথবা কেইবি রিজিয়নের এক্সরে করে নিলে জিনিসটা কনফার্ম হওয়া যায়। ওকে, সো অনেকেই ধন্যবাদ দিয়েছেন। সো একজন বলেছিলেন, আমি যদি কারেক্ট হই, কবির মোল্লা, যে মেয়েদের মেন্সের সমস্যা হলে কি করণীয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। সো আসলে আপনি বোধহয় কবির মোল্লা, সরি, আপনি বোধহয় জানতে চাচ্ছেন মেয়েদের পিরিয়ড বা মাসিক রিলেটেড কোনো প্রবলেম হলে কি করণীয়। অফকোর্স অনেক কিছু করার আছে, এটা হরমোনাল ইমব্যালেন্স এবং ইডব্লিউ গ্ল্যামেডিকা এটা করছে। সো যদি আপনাদের ফ্যামিলির কারোর প্রবলেম থাকে, কনসাল্ট উইথ আস। থ্যাংক ইউ। কোশ্চেন করেছেন আপনার ফি কত। আমার পার্সোনাল কোনো ফি নেই, আমি ইডব্লিউ গ্ল্যামেডিকার এমপ্লয়ি। সো এখানকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে প্রোটোকল সেটাই আছে, সেটা আমার কাস্টমার সার্ভিস টিম অথবা আমার পেজ মডারেটর আপনাকে জানিয়ে দিবেন, অথবা আপনি ইনবক্স করতে পারেন। থ্যাংক ইউ। মেহেদি হাসান, আমার বাম হাঁটুতে ব্যথা। শিওর, আপনার যদি হাঁটুতে ব্যথা হয়, আপনার বয়স, আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা এবং কোনো এক্সরে আছে কিনা, যদি থাকে তাহলে এগুলো নিয়ে আমার সাথে কনসাল্ট করুন। আই থিঙ্ক আই ক্যান হেল্প ইউ ইনশাল্লাহ। লিটন দে, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। ওকে, মার্মা থেরাপি। ওকে, সুদেব বর্মন, আমি সেক্সুয়াল সমস্যায় ভুগছি ম্যাম। ফাইন, এটা খুব কমন, এটা খুব আনকমন কোনো প্রবলেম না। এখানে আজকাল ছেলে মেয়ে অনেকেই সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন, এবং প্রবলেম যেটা সেটা হচ্ছে যারা সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন তারা পাজল হয়ে যায়, বিভিন্ন ধরনের রং ট্রিটমেন্ট নিচ্ছে, যেটা পরবর্তীতে আপনার প্রবলেমটাকে আরো বাড়িয়ে তুলছে, যদিও সাময়িকভাবে সেটা অনেক ভালো রেজাল্ট দেয়। সো প্লিজ ডোন্ট গেট পাজল অ্যান্ড টেক দ্য প্রপার ট্রিটমেন্ট। সেক্সুয়াল ডিসফাংশন অনেকগুলো ভাগ আছে, আমি আগেই বলেছি, যেটা নিয়ে আমি নেক্সট একটি লাইভ করব। তার আগে আমি বলে নিব যে প্রপার জায়গায় প্রপার ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান অলসো কনসাল্ট উইথ আস। ওকে স্যার, কেমন আছেন আপনি? আমার আলোচনা উপকৃত হচ্ছে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় আমি মোটামুটি যে কোয়েশ্চেন গুলো নিতে পারবো নিয়েছি, এবং প্রথমেই বলেছি আমরা লাইভ শর্ট করব, লাইভ বেশি লং হয়ে গেলে মানুষ বোর হয়ে যায়। সো এই পুরো মাসটা আমার পিআরপি ক্যাম্পেইন। সো যাদের যে কোনো কোয়েশ্চেন এখানে করুন, আমি ইনবক্সে আনসার করবো থ্রু মাই পেজ মডারেটর। অ্যান্ড কেউ যদি কনসাল্ট করতে চান সেটাও করতে পারেন। এই কোভিড সিচুয়েশনে আমরা অলওয়েজ হিয়ার টু ডু কনসালটেশন অনলাইন। ইভেন যারা এখানে আসতে চান, দ্যাট উইড বি বেস্ট। এবং তাদের জন্য আমার যে রানিং পেশেন্টস গুলো আসছেন, তারা যেভাবে আসছেন, যে তাদের জন্য আমি একটা স্পেশাল প্রেসক্রিপশন করে দিই যে দিস পেশেন্ট হ্যাজ দিস প্রবলেম, এই পেশেন্টের এই প্রবলেম আছে, তাকে এত তারিখে এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সো এই লেটারটা যদি কাউকে শো করানো যায়, তখন ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না। বিকজ আমরা জানি যে কোভিড সিচুয়েশন অবশ্যই কন্ট্রোলে রাখতে হলে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া উচিত নয়, বা ডিজিজ অথবা রোগ একটি ইমার্জেন্সি সার্ভিস। সো এই ইমার্জেন্সি সার্ভিস অবশ্যই আপনারা নিতে পারবেন, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেই সহযোগিতা করব। সো আজকে আমি আমার পেজ থেকে লাইভটি এখানে শেষ করছি, এই লাইভটি থেকে যাবে। সো যাদের যে কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন করবেন, আমি আনসার দিব, এবং পরবর্তীতে কি নিয়ে লাইভ করব সেটা নিয়ে আপনারা সাজেশন দিতে পারেন, আমি সেই সাজেশনটি নিব। অনেক প্রশ্ন এসেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। How I get appointment online? Mizanur Rob Chaudhary Shipu, please share your contact number. My team will contact with you. কিভাবে আপনি কনসাল্ট করবেন, অথবা এখানে
আমার মডারেটর অলরেডি আমাদের কাস্টমার সার্ভিসের নাম্বার দিয়ে দিয়েছে, ইউ ক্যান কল ওভার দেয়ার, তারা আপনাকে গাইড করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি, স্টে সেফ অ্যান্ড বি হেলদি। থ্যাংক ইউ, সি ইউ সুন।